Watson. My name is Sherlock Holmes. 221B, Baker Street. Finally, your game is over, Professor Moriarty. ওভার? ওই শার্লক, খেলা তো এখন শুরু হলো কেবল। অনেকদিন আগে থেকেই শুনছি তোমার বুদ্ধির নাকি অনেক ধার। But look at you now, crawling on the floor like a winded rat. What off? Stand up. সবাই তোমাকে জিনিয়াস ভাবে, তাই না? But I know the truth. তুমি একটা ভীতু ড্রাগন ছাড়ার কিচ্ছু নও। স্যার আর্থার ইগনাসিয়াস কোনান ডয়েল, জন্ম 22 মে 1859 এবং মৃত্যু 7 জুলাই 1930 সালে। তিনি ছিলেন একজন ব্রিটিশ লেখক এবং চিকিৎসক। তিনি 1887 সালে আ স্টাডি ইন স্কারলেট বইয়ের জন্য শার্লক হোমস চরিত্রটি তৈরি করেছিলেন, যা হোমস অ্যান্ড ডক্টর ওয়াটসন সম্পর্কে 4টি উপন্যাস এবং 56টি ছোট গল্পের মধ্যে প্রথম। শুরু হচ্ছে স্যার আর্থার কনান ডয়েল রচিত দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য এমটি হাউস। Historyverse Kolkata presents The Adventure of the Empty House. অ্যানারেবল রোনাল্ড অ্যাডওয়ারের হত্যায় দুনিয়ার সমস্ত শৌখিন সমাজে বিষাদের ছায়া নেমে এসেছিল। সাড়া পড়ে গেছিল লন্ডনের আপামোর জনসাধারণের মধ্যে। যেরকম অস্বাভাবিক পরিবেশের মধ্যে তিনি খুন হয়েছিলেন, বুদ্ধি দিয়ে তার ব্যাখ্যা চলে না। দীর্ঘ 10 বছর বাদে আমি আজ অনুমতি পেয়েছি সারি সারি পরস্পর নির্ভর আশ্চর্য ঘটনাগুলোর হারিয়ে যাওয়া অংশগুলো লিখবার। প্রথমেই সবাইকে জানিয়ে রাখি, দীর্ঘদিন ধরে এই চাঞ্চল্যকর কাহিনী চেপে রাখার জন্যে আমার কোনো দোষ নেই। অতীতে যে অতি আশ্চর্য পুরুষটির অনন্য সাধারণ চিন্তাধারা আর কার্যকলাপের একটু আধটু খবর জানিয়ে সবার চিত্ত বিনোদন করতে সক্ষম হয়েছিলাম, এই কাহিনী না লেখার সুকঠিন নির্দেশ পেয়েছিলাম তার নিজের মুখ থেকে। আজ তা লিখতেই বসেছি, কেননা গত মাসের 3 তারিখে সে নিজেই এই নিশির চাদর উঠিয়ে নিয়েছে আমার লেখনের উপর থেকে। অনারেবল রোনাল্ড অ্যাডওয়ার্ড আর্ল অফ মেনুথের দ্বিতীয় পুত্র। আর্ল অফ মেনুথ সে সময় অস্ট্রেলিয়ার এক কলোনির গভর্নর ছিলেন। অ্যাডওয়ার্ডের মা অস্ট্রেলিয়া থেকে দেশে এসেছিলেন চোখের ছানি অপারেশন করাতে। 427 নম্বর পার্ক লেনে ছেলে রোনাল্ড আর মেয়ে হিলডাকে নিয়ে থাকতেন তিনি। সমাজের সেরা মহলে ঘোরাফেরা করত রোনাল্ড, এবং যতদূর জানা যায় তার কোনো বিশেষ বদ অভ্যাস ছিল না, কোনো শত্রুও ছিল না। কার্টিয়াসে মিস এডিথ ইউডলির সঙ্গে তার বিয়ের সম্বন্ধ হয়েছিল, কিন্তু সে সম্বন্ধ শেষ পর্যন্ত ভেঙে যায় মাস কয়েক আগে উভয় পক্ষের সম্মতি নিয়ে, এবং এর ফলে রোনাল্ডের মনে যে কোনো দাগ পড়েছে তার কোনো চিহ্ন দেখা যায়নি। সবাই জানতো রোনাল্ড খুব সীমিত এবং সনাতন পরিধির মধ্যে জীবন কাটিয়ে দিতে ভালোবাসে, কেননা আবেগের কোনো বালাই ছিল না তার প্রকৃতিতে। স্বভাবটিও ছিল বেশ শান্ত, কিন্তু তবুও শেষ পর্যন্ত এমন শান্তশিষ্ট তরুণ অভিজাতের শিরে নেমে এলো। মৃত্যুর পরোয়ানা নেমে এলো অত্যন্ত আশ্চর্য এবং অপ্রত্যাশিতভাবে। 1894 সালের 30শে মার্চ রাত 10টা থেকে 11:30টার মধ্যে। তাস খেলতে ভালোবাসতেন রোনাল্ড অ্যাডওয়ার্ড। একটানা খেলে যেতেন, কিন্তু চোট খাওয়ার মতো ঝুঁকি কখনো নিতেন না। বর্ডউইন, ক্যাভেন্ডিস আর বাগাডেলি ক্লাবে সভ্য ছিলেন তিনি। জানা গেছে মৃত্যুর দিন বাগাডেলি কার্ড ক্লাবের ডিনারের পর রাভার অফ হুইস্ট খেলছিলেন রোনাল্ড। বিকেলেও তাকে খেলতে দেখা গেছে সেখানে। খেলার সাথে ছিলেন মিস্টার মারে, স্যার জন হার্ডি এবং
কর্নেল মোরান। এদের কথা থেকেই জানা যায় যে হুইস্ট খেলছিলেন রোনাল্ড এবং খেলাতে মোটামুটি সমানভাবে পড়েছিল সবার তাস। এডওয়ার্ড খুব জোর 5 পাউন্ড হেরে থাকতে পারেন, তার বেশি নয়। তার আর্থিক অবস্থা খুব সচ্ছল এবং এই সামান্য ক্ষতিতে মুষড়ে যাবার মতো মানুষ তিনি নন। প্রায় প্রতিদিনই একটা না একটা ক্লাবে তাস খেলতেন রোনাল্ড, কিন্তু এমনই সাবধানে খেলোয়াড় তিনি যে বড় একটা হারতেন না, পকেট ভারী করে তবে টেবিল ছাড়তেন। খুনের রাতে ক্লাব থেকে ঠিক 10টায় বাড়ি ফিরেছিলেন এডওয়ার্ড। মা আর বোন বেরিয়েছিলেন কোনো আত্মীয়র সঙ্গে। 3 তলায় সামনের ঘরটা সাধারণত তার বসবার ঘর হিসাবে ব্যবহার করা হয়। পরিচারিকা এই ঘরে ঢুকবার শব্দ শুনেছে। আগেই ঘরের চুল্লি জেলে দিয়েছিল সে, ধোয়া হচ্ছিল বলে জানালাটাও খুলে এসেছিল। রাত 11:20 লেডি মেনুথ আর তার মেয়ে বাড়ি ফিরে এলেন, কিন্তু তখনও পর্যন্ত কোনো শব্দ শোনা গেল না ঘর থেকে। গুড নাইট জানাবার জন্যে লেডি মেনুথ ছেলের ঘরে ঢুকতে গিয়ে দেখলেন ভেতর থেকে দরজায় চাবি দেওয়া। চেঁচিয়ে ধাক্কা দিয়ে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তখন লোকজন ডেকে জোর করে খোলা হলো দরজা। টেবিলের কাছে পড়েছিলেন হতভাগ্য রোনাল্ড। রিভলভারের বুলেটে বিভৎসভাবে বিকৃত হয়ে গেছিল তার মাথার খুলি। ঘরের মধ্যে কিন্তু ও জাতীয় কোনো হাতিয়ার খুঁজে পাওয়া যায়নি। টেবিলের উপর 10 পাউন্ডের 2টো নোট পড়েছিল, আর ছিল ছোট ছোট থাকে সাজানো সোনা রূপোয় মেশানো 17 পাউন্ড 10 শিলিং। একটা কাগজে কতগুলো সংখ্যা বসানো ছিল, পাশে পাশে লেখা কয়েকজন ক্লাবের বন্ধুর নাম। কাজেই ধরে নেওয়া হলো মৃত্যুর আগে তাসের জোর হারজিতের একটা মোটামুটি খসড়া করার চেষ্টা করেছিলেন তিনি। মিনিটখানেক অবস্থা পর্যবেক্ষণ করতেই আরও জটিল হয়ে দাঁড়ালো কেসটা। প্রথমত, ভেতর থেকে দরজায় চাবি দেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া গেল না। খুব সম্ভব এই কাজ খুনির। খুনের পর খোলা জানলা দিয়ে উধাও হয়েছে সে, দরজায় চাবি যেমন ছিল তেমনই রেখে। মাটি থেকে কম করে 20 ফুট উঁচুতে জানলাটা। অবশ্য জানলার ঠিক নিচেই ফুলে ঢাকা ক্রোকাসের একটি ঝোপ ছিল। 20 ফুট উঁচু থেকে সেখানে লাফিয়ে পড়লে সারাদিন ধরে ঘরে বসে এইসবই ভাবলাম বারবার। স্বীকার করতে লজ্জা নেই যে পরিমাণে মস্তিষ্কের গ্রে সেলগুলোকে কষ্ট দিলাম, সেই অনুপাতে সমস্যার সুরাহা বলতে গেলে কিছুই হলো না। সন্ধ্যার দিকে বেড়াতে বেড়াতে পার্কের দিকে এসেছিলাম। 6টা নাগাদ এসে পৌঁছালাম পার্ক লেন আর অক্সফোর্ড স্ট্রিটের মোড়ে। ফুটপাতের উপর এক দঙ্গল উষ্ণ প্রকৃতির লোককে দেখলাম ভিড় করে এক দৃষ্টে উপরতলার বিশেষ একটা জানলার দিকে তাকিয়ে থাকতে। বুঝলাম যে বাড়ির সন্ধানে এখানে আসা, এটা সেই বাড়ি। পিছু হাঁটতে গিয়ে ধাক্কা লেগে গেল আধ বুড়ো এক কুজোর সঙ্গে। আমার ঠিক পেছনেই এক গাদা বই হাতে দাঁড়িয়েছিল লোকটা। ধাক্কা লেগে কয়েকটা বই ছত্রাকার হয়ে পড়ল ফুটপাতের উপর। লজ্জিত হয়ে দুঃখ প্রকাশ করতে গিয়ে দেখলাম আমার কাছে বইগুলোর যে দামই থাকুক না কেন এবং তাদের সঙ্গে আমি যত খারাপ ব্যবহার করি না কেন, এই গ্রন্থকীট ভদ্রলোকের কাছে তাদের দাম অপরিসীম। কেননা আমার কথা শুরু না হতেই দাঁত খিচিয়ে দারুণ ঘৃণায় এক হুঙ্কার ছেড়ে পিছন ফিরে পা চালালেন ভদ্রলোক ভিড়ের দিকে। পেছন থেকে ভিড়ের মধ্যে আমি শুধু দেখতে পেলাম তার সাদা কালো কোকড়ানো জুলপি জোড়া। পার্ক লেনের 427 নম্বর বাড়ি দেখে আমার আসল সমস্যার কোনো সমাধান হলো না। রাস্তার বাড়ির মাঝে রেলিং লাগানো একটা নিচু পাঁচিল দেখলাম, তাও সব মিলিয়ে 5 ফুটের উঁচু নয়। কাজেই রেলিং টপকে যে কেউ অনায়াসে ঢুকতে পারে বাগানে, এই বিষয়ে কোনো সন্দেহ রইল না। কিন্তু জানলার নাগাল পাওয়া একেবারে অসম্ভব। ঢুকতে পারবে কিন্তু জানলার নাগাল তো পাবে না, কেননা জলের পাইপ কি ওই জাতীয় কোনো কিছু দেখতেই পেলাম না তার কাছে। আগের চেয়ে আরো বেশি হতভম্ব হয়ে ফিরে এলাম।
5 মিনিটও হয়নি আমার স্টাডিতে আমি বসে আছি, এমন সময় পরিচারিকা এসে খবর দিল এক ভদ্রলোক দেখা করতে চান আমার সঙ্গে। এখন আবার কে এলো? আচ্ছা বেশ, পাঠিয়ে দাও। আর হ্যাঁ, 2 কাপ চা এনো। ঘরে ঢুকলেন যিনি, তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। পার্ক লেনে সেই অদ্ভুত প্রকৃতির আধবুড়ো গ্রন্থকীট, লম্বা লম্বা পাকা চুলের মাঝে ধারালো কঠিন মুখ, ডান বগলে ডজন খানেক তার সেই মহামূল্যবান বই। কিরকম যেন অদ্ভুত কর্কশ সুরে জিজ্ঞেস করলেন। আমাকে দেখে বেজায় অবাক হয়ে গেলেন দেখছি। স্বীকার করলাম যে কিছুটা অবাক হয়েছি। কিছু মনে করবেন না স্যার, বিবেকের কামড় সইতে না পেরে আসতে হলো আমায়। আপনার পিছু পিছু আসছিলাম আমি। আপনাকে এ বাড়িতে ঢুকে পড়তে দেখে ভাবলাম বলে যায় আমার রুক্ষ ব্যবহারে যেন কিছু মনে না করেন। আপনার উপর আমি মোটেই রাগ করিনি, বরং বইগুলো তুলে দেওয়ার জন্য অসংখ্য কৃতজ্ঞ। আমি আপনার প্রতিবেশী, চার্চ স্ট্রিটের মোড়ে আমার বইয়ের দোকানটা হয়তো দেখে থাকবেন আপনি। আপনার সাথে আলাপ করে সত্যিই খুব খুশি হলাম স্যার। আপনারও হয়তো বই কেনার বাতিক থাকতে পারে। এই দেখুন, ব্রিটিশ বার্ড, ক্যাটলাস আর হোলি ওয়ার প্রতিখানা বাড়িতে রাখার মতো। 5খানা বই দিয়ে আপনার দ্বিতীয় সেলফের ওই 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 ফাঁকা জায়গাটা ভরাট করে ফেলতে পারেন। বড় নোংরা লাগছে, কি বলেন স্যার, নেবেন? ঘাড় ফিরিয়ে পেছনে ক্যাবিনেটটা দেখে আবার যখন সামনে তাকালাম, দেখলাম আমার দিকে হাসি মুখে তাকিয়ে স্টাডি টেবিলের ও পাশে দাঁড়িয়ে রয়েছে শার্লক হোমস। দাঁড়িয়ে উঠে সেকেন্ড কয়েক রীতিমতো ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলাম তার দিকে। তারপরে বোধহয় জীবনের শেষ এবং প্রথমবারের মতো অজ্ঞান হয়ে গেছিলাম আমি। ধোয়াটে রঙের খানিকটা কুয়াশা ঘুরপাক খেয়ে উঠল চোখের সামনে। কুয়াশা পরিষ্কার হয়ে যেতেই দেখলাম আমার কলারের বোতাম খোলা এবং ঠোঁটের উপর ব্র্যান্ডির চনচনে স্বাদ। ফ্লাস্ক হাতে ঝুঁকে পড়ে আমার চেয়ারে বসেছিল শার্লক হোমস, এবং সেই সাথে শুনলাম সেই পরিচিত স্বর যা কোনোদিনই ভোলা যায় না। মাই ডিয়ার ভেরি কাইন্ড ওয়াটসন, আমার ঘাট হয়েছে, ক্ষমা করে দাও আমায়। তুমি যেরকম শখ পাবে তা আমি কল্পনাও করতে পারিনি। আমি সজোরে আঁকড়ে ধরলাম তার হাত। হোমস, হে, সত্যি তুমি বেঁচে আছো? শেষ পর্যন্ত ভয়ঙ্কর খাটবে উঠে আসতে পেরেছিলে তুমি? হে হোমস। শুভর বন্ধু শুভ, এসব কথা আলোচনা করার মতো অবস্থায় আছো তো? আবির্ভাবটা এমন নাটকীয় করার কোনো দরকার ছিল না, বড় জোরালো শখ দিয়ে ফেলেছি দেখছি তো। কিচ্ছু হয়নি আমার, কিন্তু হোমস, আমি যে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। গুড হেভেন্স, আমি আমি ভাবতেও পারিনি যে তুমি তুমি আবার তুমি আবার এসে দাঁড়াবে আমার স্টাডি টেবিলে। হোমস। সজোরে আবার তার বাহু আঁকড়ে ধরে শিরাবহুল সরু পাকানো হাতে হাত বুলিয়ে বললাম, না, তুমি আর যাই হও ভূত নও। বলো বলো তো, কিভাবে ভয়াবহ খাদের ভেতর থেকে প্রাণ নিয়ে ফিরে এলে? আমাকে সবটা বলো। আমার উল্টো দিকে বসে শার্লক হোমস তার পুরনো কায়দায়, যেন কিছুই হয়নি এমন উদাসীনভাবে একটা সিগারেট ধরালো। পরনে তার বইয়ের দোকানি জীর্ণ ফ্রক কোট, বাকিটুকু অর্থাৎ চুলের রাশি পুরনো বইয়ের গাদা পড়েছিল টেবিলের ওপর। হোমসকে আগের চাইতো রোগা এবং সজাগ মনে হচ্ছিল বটে, কিন্তু তার তীক্ষ্ণ নাক, ধারালো চিবুক আর শুকনো মুখে মৃতের মুখের মতো রক্তহীনতা লক্ষ্য করে বুঝলাম ইদানিং খুব স্বাস্থ্যকর জীবনযাপন করা সম্ভব হয়নি তার পক্ষে। গায়ে এলিয়ে বসে বাঁচলাম ওয়াটসন। লম্বা মানুষের পক্ষে পুরো 1 ফুট ছেটে ফেলে ঘন্টার পর ঘন্টা অভিনয় করে যাওয়াটা বড় সোজা কথা নয়। যাক ভাই, তোমার সাহায্য এখন আমার দরকার। আজ রাতে অত্যন্ত কঠিন আর বিপজ্জনক অভিযানে তোমাকে পাশে না পেলে আমার চলবে না। কাজটা শেষ হলে সমস্ত কিছু খুলে বলবো, কি বলো? হোমস,
আমি এক্সাইটমেন্ট চেপে রেখে মরে যাব। দেখো, যা বলবার এখনই বলো তুমি। আজ রাতে আমার সঙ্গে আসছো তো, ঠিক সে আগের মতো? 100%। যখনই বলবে, যেখানেই বলবে, আমার কোনো না নেই। বেশ, তাহলে শুরু করা যাক খাদ প্রসঙ্গ। খাদ থেকে প্রাণ নিয়ে বেরিয়ে আসতে আমার খুব বেশি বেগ পেতে হয়নি ওয়াটসন। কারণটা জলের মতো পরিষ্কার। কারণ খাদের ভেতর আমি কোনোদিন পড়িনি। এক সেকেন্ড, তুমি খাদের মধ্যে পড়োনি? না ওয়াটসন, কোনোদিনই না। তোমাকে যে চিরকুটটা লিখে গেছিলাম তাতেও কোনো মিথ্যে কথা ছিল না। যে সরু পথটা বেয়ে নিরাপদ জায়গায় পৌঁছানো যায়, ঠিক তার মুখটাতে যখন পরলোকগত প্রফেসর মোরিয়াটি শয়তানির মূর্তি দাঁড়িয়ে থাকতে দেখলাম, তখন অবশ্য আমার আর বিন্দুমাত্র সন্দেহ ছিল না যে আমার লীলা খেলা প্রায় শেষ হয়ে এসেছে। লোকটার গ্রানাইট কঠিন তুষার চোখে দেখলাম চাপা ফন্দির ঝিলিক। দু চারটে কথা বলার পর প্রফেসরের কাছ থেকে অনুমতি নিয়ে ছোট চিরকুটটা লিখে ফেললাম। এই চিরকুটটাই তোমার হাতে এসে পৌঁছেছিল। সিগারেটের বাষ্প আর বিপবার ছড়ি সমেত চিরকুটটা রেখে সরু পথ বরাবর এগিয়ে গেলাম। পিছু পিছু এলেন মরিয়াটি। পথের শেষে একেবারে খাদের কিনারায় এসে পৌঁছে ঘুরে দাঁড়ালাম, হাতে মুঠোয় প্রাণ নিয়ে। Finally, your game is over, Professor Moriarty. ওভার? ওই শার্লক, খেলা তো এখন শুরু হলো কেবল। অনেকদিন আগে থেকেই শুনছি তোমার বুদ্ধির নাকি অনেক ধার। কোনো হাতিয়ার না নিয়ে সিধে আমার দিকে দৌড়ে দৌড়ে লম্বা হাত দিয়ে আমার চাপটে ধরলেন তিনি। তার যে খেল খতম হয়ে এসেছে তা মরিয়াটি ভালোভাবে জানতেন। তাই যেন তেন প্রকারে প্রতিশোধ নেওয়াটাই ছিল তার মুখ্য উদ্দেশ্য। বড় বড় হয়ে সেই সরু কিনারায় দাঁড়িয়ে কোনো রকমে তার ধাক্কা সামনে নিলাম। কিন্তু তুমি তো জানোই ওয়াটসন, আমি একটু ব্যারিৎসু জানি। জাপানি পদ্ধতিতে কুস্তির এই বিশেষ কায়দা বহুবার আমি কাজে লাগিয়েছি অনেক সঙ্গীন পরিস্থিতিতে। আমাকে জাপটে ধরা প্রায় সঙ্গে সঙ্গে বড় বড় হয়েও চট করে পিছনে বেরিয়ে এলাম তার আলিঙ্গন থেকে। But look at you now, rolling on the floor like a wounded rat. Otto, stand up. বিকট চিৎকার করে প্রফেসর কয়েক সেকেন্ডের জন্য পাগলের মতো হাত ছুড়লেন। সবাই তোমাকে জিনিয়াস ভাবে, তাই না? বাট আই নো দ্য ট্রুথ। তুমি একটা ভীতু ড্রাগের ছাড়ার কিচ্ছু নও। ইউ আর আ ফ্রড হোমস, ইউ আর আ ফ্রড। তোমার ওই ডিরেকশনের খেলা, ওসব ছোট লোকদের ভেলিকে দেখানো ম্যাজিক মাত্র। আমার সামনে ইউ আর জাস্ট অ্যান ইনসেক্ট। দু হাতে আঙুল বেঁকিয়ে আঁকড়ে ধরলেন বাতাসকে, কিন্তু এত চেষ্টা করেও দেহের সমতা ফিরিয়ে আনতে পারলেন না তিনি। তলিয়ে গেলেন নিচে। কিনারা থেকে মুখ বাড়িয়ে বহুদূর পর্যন্ত তাকে পড়তে দেখলাম। তারপর একটা পাথরের গায়ে লেগে ঠিকরে গিয়ে ঝপাস করে তলিয়ে গেল জলের তলায়। বড় বড় চোখ করে হতবাক হয়ে শুনছিলাম হোমসের মরণের মুখ থেকে জীবন্ত হয়ে ফিরে আসার কাহিনী। সিগারেট টানার ফাঁকে রসিয়ে রসিয়ে বনে চলেছে সে। থামতেই আমি চেঁচিয়ে বলে উঠলাম, এই কিন্তু পায়ের ছাপ! আমি নিজের চোখে দেখেছি দুজোড়া পায়ের ছাপ কিনারা পর্যন্ত গেছে, কোনোটাই আর ফিরে আসেনি। ফিরেছিল ওয়াটসন, ফিরেছিল, কিন্তু অন্য পথে। প্রফেসর অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকের মতো বুঝলাম দৈবের কৃপায় কি অসাধারণ সুযোগ এসে গেছে আমার হাতের মুঠোয়। আমাকে জমের দক্ষিণ দুয়ার দেখাবার শপথ যে মরিয়াটি একা করেনি তা আমি জানতাম। নেতার মৃত্যুতে অন্তত পক্ষে 3 জনের প্রতিশোধ স্পৃহা বহুগুণে বৃদ্ধি পাবে। 3 জনের প্রত্যেকেই অত্যন্ত বিপজ্জনক প্রকৃতির মানুষ। এদের মধ্যে একজন না একজন আমাকে শেষ করবেই। আর যদি উল্টো দিক থেকে ভাবা যায়, অর্থাৎ দুনিয়ার সবাই যদি জানতে পারে এবং বিশেষ করে যে আমি পরলোকের পথে রওনা হয়েছি, তাহলে এই লোকগুলোর আরো বেপরোয়াভাবে চলাফেরা করার চেষ্টা করবে। ফলে একদিন না একদিন আমি তাদের সবার করবই। এই 3 জনকে খতম করতে পারলে দুনিয়াকে আবার জানিয়ে দেওয়া যাবে যে আমি মরিনি। এই সুন্দর ভুবনে দিব্যি বেঁচে আছে আর 5 জনের মতো। মস্তিষ্কের কাজ যে কত দ্রুত হতে পারে তা বুঝলাম সেদিন। কেননা আমার বিশ্বাস প্রফেসর মরিয়াটি রাইখেনবার্গ ফলের তলা পর্যন্ত পৌঁছানোর আগেই এতগুলো জিনিস আমার ভাবা প্রায় শেষ হয়ে গেছে। দাঁড়িয়ে উঠে পেছনের পাথরের দেওয়াল পরীক্ষা করে দেখলাম।
মাস কয়েক পরে এই দুর্ঘটনার ছবি বিবরণ তোমার রচনায় পড়ে বেশ ইন্টারেস্টিং লেগেছিল, কিন্তু তুমি লিখেছিলে যে পাথরের দেওয়ালটা খাড়া হয়ে উঠে গেছে। কথাটা অক্ষরে অক্ষরে সত্য নয়, কেননা পা রাখবার জন্য ছোট ছোট জায়গা তাতে ছিলই। তাকের মতো খানিকটা পাথরও বেরিয়েছিল। পাহাড়টা এমনই খাড়ায় যে আগাগোড়া বেয়ে ওঠা একেবারে অসম্ভব। ঠিক তেমনই অসম্ভব ভিজে পথে পায়ের ছাপ রেখে বেরিয়ে পড়া। এরকম ক্ষেত্রে এর আগে আমি যা চালাকি করেছি তা করতে পারতাম, অর্থাৎ সে পিছু হেঁটে বেরিয়ে যাওয়া। কিন্তু কিন্তু একই দিকে 3 জোড়া পায়ের ছাপ এগিয়ে যাওয়া দেখলেই চালাকি ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কাজেই সব দিক ভেবে দেখলাম পাহাড় বেয়ে উপরে ওঠাই সব থেকে ভালো। বুঝতে পারছেন, কাজটা খুব একটা সোজা নয়। নিচ থেকে জলপ্রপাতের গর্জন এসে আছড়ে পড়ছিল কানের পর্দায়। বাজে কল্পনা আমার মাথায় কোনোদিন আসে না, কিন্তু বিশ্বাস করো ওয়াটসন, সেদিন যেন শুনলাম খাদের গহ্বর থেকে আর্তনাদ করে আমাকে ডাকছে মরিয়াটির গর্ত। একটু সামান্য ভুল মানে মৃত্যু। একাধিকবার ঘাসের চাপড়া উঠে এসেছে হাতের মুঠোয়, হড়কে গেছে বুটের ডগা। প্রতিবার ভেবেছি এই বুঝি শেষ, কিন্তু কিন্তু কিছুতেই না দমে অতি কষ্টে ইঞ্চি ইঞ্চি করে উপরে উঠে শেষকালে পৌঁছালাম সবুজ শ্যাওলায় ঢাকা কয়েক ফুট গভীর একটা পাথরের তাকে। দিব্যি আরামে সবার চোখের আড়াল থেকে টান টান হয়ে শুয়ে পড়লাম এখানে। মাই ডিয়ার ওয়াটসন, এখান থেকে শুয়ে শুয়ে দেখলাম কি গভীর সহানুভূতির সঙ্গে, অথচ কি বিশ্রী অনাবির ভাবে আমার মৃত্যুর তদন্ত তুমি শেষ করলে। অনেকক্ষণ পরে শেষকালে তোমার অকাট্য কিন্তু আগাগোড়া ভুল সিদ্ধান্ত নিয়ে হোটেলের দিকে রওনা হলে। একলা শুয়ে শুয়ে তোমার যেতে দেখলাম বিষণ্ণ মুখে। ভেবেছিলাম আমার অ্যাডভেঞ্চারের রীতি বোধ হয় এখানে, কিন্তু আর একটা অপ্রত্যাশিত ঘটনার ফলে বুঝলাম বিস্ময়ের এখনো অনেক বাকি। উপর থেকে বিরাট একটা পাথরের ছাই গড়গড় করে গড়িয়ে এসে আমার সামনে দিয়ে বেরিয়ে দমাস করে পড়লো নিচের পথে এবং পর মুহূর্তে ছিটকে গিয়ে পড়লো খাদের মধ্যে। মুহূর্তের জন্য ভাবলাম বুঝি নিছক প্রাকৃতিক দুর্ঘটনা, কিন্তু পর মুহূর্তে উপরের দিকে তাকিয়ে দেখলাম কালো হয়ে আসা আকাশের পটে একজন পুরুষের মাথা। সঙ্গে সঙ্গে গড়িয়ে এলো আর একটা পাথর, এসে পড়লো যে তাকটায় শুয়েছিলাম ঠিক তার উপরে মাথার 1 ফুট দূরে। চোখেতে বুঝলাম সবটা। মরিয়াটি একা আসেনি, তাকে ভাড়া দিচ্ছিল তাদেরই সাঙ্গভঙ্গের একজন। এক নজরে চিনেছিলাম লোকটাকে। কি ভীষণ প্রকৃতির লোক তা সে একবার দেখেই বুঝেছিলাম। আমার চোখের আড়ালে থেকে দূর থেকে সে দেখেছে তার বন্ধুর মৃত্যু এবং আমার পলায়ন। হট করে কিছু না করে অপেক্ষা করছে সুযোগের প্রতীক্ষায়। তারপর খাড়াই পাহাড়ের একেবারে উপরে উঠে কমরেডের অসমাপ্ত কাজটা সম্পূর্ণ করতে শুরু করেছে। এসব কথা ভাবতে আমার বেশি সময় লাগেনি। পাহাড়ের ছুঁড়ে ভয়ঙ্কর মুখটাকে দেখে বুঝলাম আর একটা পাথর নেমে আসতে আর বেশি দেরি নেই। হপাক করে খামচে নামতে লাগলাম নিজের পাথরের ওপর। ঠান্ডা মাথায় এ কাজ আমি করতে পারতাম না, আমি জানি। ওপরে ওঠার চেয়ে 100 গুণ বেশি কঠিন ছিল নিচে নামা, কিন্তু বিপদের কথা আর ভাবার সময় নেই তখন। পাথরের তাক ধরে ঝুলে পড়তে আর একটা পাথর পাশ দিয়ে গুম করে বেরিয়ে গেল নিচের দিকে। মাঝামাঝি আসতেই পিছিয়ে গেলাম আমি, হড়হড় করে নেমে এলাম নিচে। কিন্তু ঈশ্বরের কৃপায় কাটাছাড়া রক্তাক্ত দেহ নিয়ে পড়লাম রাস্তার উপরেই, খাদের মধ্যে নয়। নেমেই টেনে দৌড়। অন্ধকারে গা ঢেকে পাথরের সারির মধ্যে দিয়ে পেরিয়ে এলাম 10 মাইল। 1 সপ্তাহ পরে পৌঁছালাম ফ্লোরেন্সে। এই বিষয়ে নিশ্চিত হলাম দুনিয়ার কেউই জানেনি আমি কোথায় আছি এবং কিভাবে আছি। আমার অজ্ঞাতবাসের খবর জানতো শুধু একজনই, আমার দাদা মাইক্রফট। ওয়াটসন, আমি জানি না এই জন্য তুমি আমার ক্ষমা করতে পারবে কিনা, কিন্তু ভাই এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি চেয়েছিলাম প্রত্যেকেই জানুক এবং বিশ্বাস করুক যে আমি মারা গেছি, এবং এও ঠিক যে আমি মৃত। এই কথা তুমি মনে প্রাণে বিশ্বাস না করলে কি আমার ওরকম অকালাবের রোমাঞ্চকর বিবরণ লিখতে পারতে? শার্লক হোমস, দ্য ফাইনাল প্রবলেম। ও লেখা যে পড়েছে তারই দৃঢ় বিশ্বাস জন্মেছে যে আমি আর নেই। গত 3 বছরে বার কয়েক কলম নিয়ে বসেছিলাম তোমাকে 2-1 লাইন লিখবো বলে, কিন্তু প্রতিবারই সামনে নিয়েছি আমার প্রতি তোমার গভীর অনুরাগের কথা ভাবে। কেননা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে এমন কিছু অশোভন কাণ্ড করে বসতে যে আমার গোপন রহস্য আর গোপন থাকতো না। ঠিক এই কারণেই আজ সন্ধ্যাবেলাতেও যখন আমার বইগুলো রাস্তায় ফেলে দিলে তুমি, আমাকে সরে পড়তে হয়েছে। সেই সময় খুবই বিপদের মধ্যে ছিলাম আমি। অবাক হয়ে যদি তাকিয়ে থাকতে তুমি, অথবা আবেগ চঞ্চল হয়ে উঠতে, তাহলে ছদ্মবেশ ফুরে আসল পরিচয় প্রকাশ পেত সন্ধানীদের চোখে। পরিণাম হতো অত্যন্ত শোচনীয় এবং এবার যা হতো তার ফিরে পেতে না। মাইক্রফটের কাছে আমার গুপ্ত কথা ফাঁস করতে হয়েছে শুধুমাত্র টাকার প্রয়োজনের জন্য।
ইতিমধ্যে শুরু হলো মোরিয়ার্টির মামলা। শেষও হলো, কিন্তু ফলাফল খুব সুখের হলো না। আশা করেছিলাম অনেক কিছু, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল দলের দুজন সব থেকে ভীষণ প্রকৃতির লোকই রইল জেলের বাইরে। আমার উপর প্রতিহিংসা নেওয়ার জন্য এই দুজনের মরণপণ হয়েছিল। দুজনেই আমার পরম শত্রু। কাজেই 2 বছর ঘুরে বেরোলাম তিব্বতে, লামা দেখে এবং প্রধান লামার কাছ থেকে বেশ কিছুদিন মজায় কাটিয়ে দিলাম। এরপর গেলাম পারস্যে, মক্কা দেখলাম এবং খার্টুমে খালিদদের সঙ্গে সাক্ষাৎ করলাম। সে ভারী ইন্টারেস্টিং ব্যাপার। সব কথা আমি যত সময় ফরেন অফিসে জানিয়ে দিয়েছি। ফ্রান্সে ফিরে এসে আলকাতরা থেকে পাওয়া একটা যৌগ পদার্থ নিয়ে কয়েক মাস গবেষণা করলাম দক্ষিণ ফ্রান্সের একটা ল্যাবরেটরিতে। ফলাফল হলো খুব সন্দেহজনক। ইতিমধ্যে জানলাম আমার দুজন শত্রুর মধ্যে বাকি রয়েছে শুধু একজন। কাজেই লন্ডনে ফিরে আসার আয়োজন করছি এবং সময়ে শুনলাম পার্কলেনের রহস্যের চাঞ্চল্য খবর। শুনে আর দেরি করলাম না। কেসটার বিষয়ে কয়েকটি পয়েন্ট সম্পর্কে আমার আগ্রহ তো আগে থেকেই জন্মেছিল, কিন্তু শুধু এই কারণেই এত তাড়াতাড়ি ফিরিনি। খবরটা পড়তে বুঝেছিলাম আমার দৈব আমার সহায়। অদ্ভুত কথাগুলো ব্যক্তিগত সুযোগ সুবিধে হাতের মুঠোয় এসে পড়বে যদি সময় থাকতে ফিরে আসতে পারি লন্ডনে। লন্ডনে পৌঁছে হাজির হলাম বেকার স্ট্রিটে। মিসেস হাডসন তো আমাকে দেখে আটকে উঠলেন, ঘন ঘন মূর্ছা যেতে লাগলেন আমাকে দেখে। একটু থেমে আবার বলল হোমস, ওয়াটসন, দুঃখের সবথেকে বড় দাওয়াই হচ্ছে কাজ। আজ রাতে কাজটা যদি দুজন মিলে শেষ করতে পারি এবং সফল হতে পারি, তাহলে জানবো এই গ্রহে অন্তত একটা পুরুষের বেঁচে থাকার যথেষ্ট অধিকার আছে। বৃথায় আমি হাত জোর করলাম, কাকুতি মিনতি করলাম আরও কিছু শোনার জন্য, কিন্তু অটল শার্লক অনড়ভাবে সে শুধু বলল, সকাল হওয়ার আগে অনেক কিছু দেখতে এবং শুনতে পাবে তুমি। অতীতের পুরো 3 বছর নিয়ে এখনো বকবক করা বাকি আছে। 9:30 পর্যন্ত তাই চলুক, বেশি নয়। ঠিক 9:30টার সময় বেরিয়ে পড়বো আমরা। তারপর শুরু হবে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য এমটি হাউস। Historyverse Kolkata presents The Adventure of the Empty House. ভাড়াটে গাড়িতে উঠে এবং পকেটে রিভলভার নিয়ে তার পাশে বসে মনে পড়ে গেল সেই পুরনো দিনের কথা। শার্লকের ভাবগতিক থেকে বুঝলাম বেশ গুরুতর রকমের অ্যাডভেঞ্চারের পথে পা বাড়িয়েছি আমরা। মাঝে মাঝে তার মুখ থেকে ফুটে উঠেছিল ব্যঙ্গভঙ্গি মৃদু হাসি। তাতে আমার কৌতূহল কমার বদলে আরো বেড়ে চলেছিল। ভেবেছিলাম বেকার স্ট্রিটের দিকে চলেছে, কিন্তু ক্যাভেন্ডিশ স্কোয়ারের কোণে গাড়ি দাঁড় করালো হোমস। এই গাড়ি থামাও। লক্ষ্য করলাম গাড়ি থেকে নামার সময় ডান দিকে এবং বাঁ দিকের অন্ধকারের মধ্যে চোখ চালিয়ে তন্ন তন্ন করে সে দেখে নিল। কি হলো হোমস, কি দেখছো? না কিছু না, চলো হাঁটা যাক। অনেকক্ষণ হাঁটার পর পৌঁছালাম ব্ল্যান্ডফোর্ড স্ট্রিটে। পৌঁছে বউ করে একটা সরু গলিতে ঢুকে গেল হোমস। ওদিককার কাঠের ফটক পেরিয়ে পৌঁছালাম একটা পরিত্যক্ত চত্বরে। পকেট থেকে চাবি বার করে একটা বাড়ির পেছনের দরজা খুলে স্যাত করে মিলিয়ে গেল ভিতরে। ভালো মন্দ কিছু ভাববার সময় ছিল না। হোমসের পিছু পিছু আমিও ঢোকা মাত্র তৎক্ষণাৎ দরজা বন্ধ করে দিল হোমস। ঘুটঘুটে অন্ধকার ভেতরে বেশ বুঝলাম বাড়িটা একদম খালি। হঠাৎ ডান দিকে ঘুরে বিরাট চারকোনা একটা খালি ঘরে ঢুকলো হোমস। ঘরের কোণগুলো ঘন আধারে ঢাকা। রাস্তার আলোয় মাঝখানের অন্ধকার একটু পাতলা হয়ে এসেছিল। কাছাকাছি কোনো আলো দেখতে পেলাম না। জানলার কাছে প্রচুর ধুলো জমে থাকায় শুধু দুজন দুজনকে দেখতে পাওয়া ছাড়া আর কোনো দিকেই চোখ চলল না। কাঁধে হাত রেখে কানের গোড়ায় মুখ এনে ফিস ফিস করে উঠল হোমস। কোথায় এসেছি জানো? ধুলো জমা জানলার ভেতর দিকে তাকিয়ে বললাম,
বেকার স্ট্রিটে, তাই না? সাবাস, আমাদের পুরনো আস্তানার ঠিক উল্টো দিকের বাড়ি। এটার নাম ক্যাম্পডেন হাউস। কিন্তু আমরা এখানে মরতে এলাম কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। এলাম এই কারণে যে এখান থেকে চমৎকার দেখা যায় ওই ছবির মতো জিনিসটাকে। ওয়াটসন, খুব সাবধানে জানলার আরো কাছে এগিয়ে যাও এবং খুব সাবধানে, কেউ যেন বাইরে থেকে দেখতে না পায়। এগিয়ে গিয়ে যে ঘর থেকে আমাদের ছোট বড় সব রকম অ্যাডভেঞ্চারের সূত্রপাত, সেই পুরনো ঘরটার মধ্যে একবার ভালো করে ওকে মেরে দেখো। দেখা যাক 3 বছর তোমার কাজ ছাড়া হয়েও তোমাকে চমকে দেওয়ার মতো ক্ষমতা এখন আমার আছে কিনা। আস্তে আস্তে এগিয়ে তাকালাম পরিচিত জানলাটার দিকে। তাকিয়েই এমন চমকে উঠলাম যে মুখ দিয়ে অজান্তেই অস্ফুট শব্দ বেরিয়ে গেল। এটা কি করে সম্ভব? হ্যাঁ, জানলার পর্দা নামানো ছিল আর খুব জোরালো একটা আলো জ্বলছিল ঘরের মধ্যে। জোর আলোয় আলোকিত হয়ে উঠেছিল জানলার পর্দা, আর ঠিক মাঝখানে ফুটে উঠেছিল একটা অস্পষ্ট কালো ছায়া মূর্তি। মূর্তিটি একটি পুরুষের। চেয়ারে বসেছিল লোকটা। তার মাথা হেলানোর কায়দা, চৌখো কাঁধ আর ধারালো মুখের আদল আমার চেনা, অনেক দিনের চেনা। মুখটা অর্ধেক ঘুরিয়ে বসেছিল সে। এরকম কালো কুচকুচে সেলুয়েট মূর্তি আমাদের বাপ ঠাকুরদাদের চোখে পড়লে হয়তো সঙ্গে সঙ্গে বাঁধিয়ে রাখার ব্যবস্থা করতে। ছায়ামূর্তিটি হোমসের অথবা অবিকল হোমসের মতো কোনো পুরুষের। এমনই আশ্চর্য হয়ে গেছিলাম যে হাত বাড়িয়ে হোমসের গায়ে হাত বুলিয়ে দেখে নিলাম সত্যি সে আমার পাশে দাঁড়িয়ে আছে কিনা। কি হলো? গুড হ্যাভেন্স, করেছো কি? অবিকল আমার মতোই দেখতে হয়েছে, তাই না ওয়াটসন? আই সোয়ার হোমস, আমি এটা বলতেও রাজি যে তুমি ছাড়া আর কেউ নয়। কৃতিত্বটুকু কৃণবলের মুসিয়ে অস্কার মনিহারের প্রাপ্য। ছাঁচটা তৈরি করতে বেশ কিছুদিন গেছে ভদ্রলোকের। মোমের তৈরি আমার মূর্তি, অর্থাৎ দি শার্লক হোমস অবাক মূর্তি। বাগিচা দেখছো, সবটুকু আমার বিকালে ব্রেকার স্ট্রিটে গিয়ে করে আসতে হয়েছে। কিন্তু কেন? মাই ডিয়ার ওয়াটসন, কারণ শুধু একটি। আমি যখন বাড়িতে নেই তখন কয়েকজন লোক বিশ্বাস করুক যে আমি বাড়িতেই আছি, এবং এই অদ্ভুত বিশ্বাস তাদের মনে ঢুকিয়ে দেওয়ার যথেষ্ট কারণ আছে বলে আমি বিশ্বাস করি। অর্থাৎ তোমার বিশ্বাস ঘরের উপর চোখ রেখে কেউ বসে ছিল বা এখনো আছে? ছিল, এবং আমি তো জানি। কিন্তু কারা? আমার পুরনো শত্রুরা ওয়াটসন, পুরনো শত্রুরা। যে কুখ্যাত সমাজের নেতা এখনো রাইকেনবার্গ ফলসে শুয়ে, তারই সাঙ্গপাঙ্গদের মধ্যে একজন। তুমি তো জানো আমি বেঁচে আছি, এবং এবং বিশ্বাস করে যে একদিন হোক বা দুদিন হোক বা পরেই হোক আমি ঘরে ফিরে আসবই। সামনে এই 3 বছর তারা পাহারা দিয়ে এসেছে। আজ সকালে সার্থক হয়েছে তাদের প্রতীক্ষা। স্বচক্ষে তারা আমাকে দেখেছে ঘরে ফিরতে। তুমি জানলে কি করে? খুব সহজে, জানলা দিয়ে তাকাতে ওদের চৌকিদারদের আমি চিনেছি। লোকটার নাম পার্কার। স্বভাবটি খুব নিরীহ। পেশা হলো ফাঁস দিয়ে খুন করে রাহাজানি করা। ইহুদিদের হাড় বাজানোর জুড়ে মেলা ভার। পার্কারকে আমি ভয় পাই না ওয়াটসন, ভয় পাই তার পেছনে যে আরো ভয়ঙ্কর লোকটা আছে তাকে দেখে, যে ছিল মরিয়াটির হরিহর আত্মা বন্ধু। যে রাইকেনবার্গ ফলসের পাহাড়ের চূড়ো থেকে পাথর গড়িয়ে আমাকে মরিয়াটির পাশে পাঠাতে চেয়েছিল, সে লন্ডনের সব থেকে দুর্ধর্ষ ধুরন্ধর আর পয়লা নম্বরের বদমাস। এই হচ্ছে সেই ওয়াটসন। আজ রাতে আমার পিছু ও নিয়েছে, কিন্তু এই ঘুণাক্ষরাও জানতে পারিনি তার পিছু নিয়েছি আমরা। আস্তে আস্তে হোমসের মতলব আমার কাছে স্বচ্ছ হয়ে এলো। এ বাড়িতে আমরা এসেছি হোমসের ডামি দেখতে নয়, ডামিকে যারা চোখে চোখে রেখেছে তাদের দেখতে। লুকোনো জায়গায় ঘাপটি মেরে বসে তাদের গতিবিধির উপর নজর রাখতে। জানলার পর্দার ডামি কালো ছায়াটা টোপ, আর আমরা হলাম শিকারী।
অন্ধকারের মাঝে কিছু পড়লে শোনা যায় এমনই স্তব্ধতার মধ্যে আমরা দুজনে চুপ করে দাঁড়িয়ে দেখতে লাগলাম রাস্তা দিয়ে হন হন করে যাওয়া মূর্তিগুলোকে। অনেকক্ষণ পর অবশেষে রাত যখন আরো গভীর হলো, ফাঁকা হয়ে এলো রাস্তা, শার্লক আর উত্তেজনা চেপে রাখতে পারল না। অস্থিরভাবে ঘরের এ মোড় থেকে ও মোড় পর্যন্ত শুরু করলো অশান্ত অবিরাম পায়চারি। ভাবলাম এই সময় আমার কিছু বলার দরকার, কিন্তু কথা বলতে গিয়ে চোখ তুলে আলোকিত জানলার দিকে তাকাতেই আবার আগের মতো বিস্ময়ের ধাক্কায় স্তম্ভিত হয়ে গেলাম। সজোরে হোমসের হাত আঁকড়ে ধরে আঙুল তুলে চিৎকার করে উঠলাম, হোমস, দেখলে এইমাত্র ছায়াটা সরে গেল। প্রথমবারে দেখেছিলাম পাশ ফিরে বসা অবস্থায় ডাম্মির ছায়া, এবার দেখলাম পেছন ফিরে বসা অবস্থায়। 3 বছরেও যে হোমসের রুক্ষ মেজাজ মোলায়েম হয়নি তার প্রমাণ পেলাম তখনই। তার মতো বুদ্ধিমান পুরুষের পক্ষে এরকম তিরিক্ষে মেজাজ মোটেই মানায় না। নড়ছে তাতে কি হয়েছে? তুমি কি আমাকে এতটাই নিরেট গাধা ভেবেছো যে একটা নিছক ডামি খাড়া করে ইউরোপের সবচেয়ে জাহাবাজ, সবচেয়ে ধড়িবাজ কয়েকজনের চোখে ধুলো দিতে পারবো? তুমি আমায় ভাবো কি ওয়াটসন? ঘন্টা 2 হলো এই ঘরে এসেছি আমরা। এই 2 ঘন্টার মধ্যে মিসেস হাডসন ডামিটাকে নড়িয়ে চড়িয়ে বসিয়েছেন। সব শুদ্ধ 8 বার, অর্থাৎ প্রতি 15 মিনিটে একবার। সামনের দিকে থাকার ফলে তার ছায়া কোনো মতে জানলার পর্দায় পড়ছে না। ওয়াটসন চুপ চুপ। হঠাৎ দারুণ উত্তেজনায় যেন দম আটকে গেল হোমসের। ফিকে আলোয় দেখলাম সামনের দিকে মাথা বাড়িয়ে দেহের প্রতিটি অঙ্গে সজাগ প্রতিজ্ঞা ফুটিয়ে তুলে শক্ত হয়ে দাঁড়িয়ে সে। চারিদিকে নিস্তব্ধতা এবং ঘন আধারের মাঝে দেখলাম শুধু জল জলে ঝলঝলে হলুদ পর্দার উপরে ফুটে রয়েছে কালো কুচকুচে ছায়াছবির দেহরেখা। থমথমে স্তব্ধতার মাঝে আবার শুনলাম জীব আর তালুর মধ্যেকার অতি পরিচিত মৃদু সতর্কধ্বনি। বুঝলাম কি নিদারুণ চাপা উত্তেজনার আচম্বিতে টান টান হয়ে উঠেছে তার দেহের প্রতিটি অংশ। মুহূর্তকাল পেরিয়েই এক হাজকা টানে আমাকে ঘরের কালির মতো কালো অন্ধকারে ঢাকা একটা কোণে টেনে নিয়ে গেল হোমস। অনুভব করলাম আমার উৎসুক ঠোঁটের উপর তার সাবধানী আঙুলের স্পর্শ। বুঝলাম তার অর্থ হুঁশিয়ার। যে আঙুল দিয়ে হোমস আমাকে আঁকড়ে ধরেছিল, স্পষ্ট অনুভব করলাম থর থর করে কাঁপছে সে আঙুল। কোনোদিন হোমসকে এতটা বিচলিত হতে দেখিনি। আমি কিন্তু যতটুকু পারলাম চোখ চালিয়ে নিথর নিস্তব্ধ রাস্তায় ভয় পাওয়ার মতো কোনো কারণ দেখতে পেলাম না। কিন্তু আচমকায় আমিও সজাগ হয়ে উঠলাম। তীক্ষ্ণ অনুভূতি দিয়ে আমার আগেই হোমস যার সাড়া পেয়েছে, এবার আমার অনুভূতিতেও সেই সাড়া জাগলো। খুব মৃদু চাপা একটা আওয়াজ ভেসে এলো কানে। শব্দটা এলো বেকার স্ট্রিটের দিক থেকে নয়, যে বাড়িতে আমরা খাপটি মেরে বসে তারই পেছন থেকে। একটা দরজা খোলা এবং বন্ধ করার আওয়াজ। পর মুহূর্তেই প্যাসেজে শুনলাম পায়ের শব্দ। কে যেন পা টিপে টিপে এগিয়ে আসছে। অতি কষ্টে চেষ্টা করেছে সে নিঃশব্দে এগিয়ে আসতে, কিন্তু খা খা বাড়ির মধ্যে ওইটুকু শব্দই হাহাকারের শব্দের কর্কশ প্রতিধ্বনি তুলে আসন্ন বিপদের ডামরুধ্বনি বাজিয়ে চলেছে। দেওয়ালের সঙ্গে সাপটে রইল হোমস। আমিও রিভলভারের উপর হাত রেখে যতটা পারলাম দেওয়ালের সঙ্গে মিশে রইলাম। অন্ধকারের মধ্যে উকি মেরে দেখলাম খোলা দরজা দিয়ে অন্ধকার পটভূমিকায় মিশমিশে কালো একটা ছায়ামূর্তির আবছা দেহরেখা
এক মুহূর্ত দাঁড়ালো ছায়ামূর্তি, তারপর আবার হিংস্র নিশাচর প্রাণীর মতো গুড়ি মেরে এগিয়ে এলো ঘরের মাঝে। ঠিক 3 গজ দূরে যখন তার মূর্তি এসে পৌঁছালো, আমি দেহের প্রতিটি পেশি টান টান করে তৈরি হলাম লাফাবার জন্য। কিন্তু পরক্ষণে বুঝলাম সে জানেই না যে আমরা হাজির আছি এই ঘরে। গা ঘেঁষে এগিয়ে গেল ছায়ামূর্তি। জানলার ধারে পৌঁছে খুব আলতোভাবে কিন্তু নিঃশব্দে 8 ফুট তুলে ধরলেন জানলার শার্সি। খোলা জানলার ঠিক পাশটিতে সে গুড়ি মেরে বসে পড়তেই রাস্তার আলো সোজাসুজি এসে পড়ল তার মুখের উপর। আলোর প্রতিফলনে আকাশের বুকে চিকমিকে তারার মতো জ্বলছিল তার চোখ দুটো। উত্তেজনায় ধীর ধীর করে কেঁপে উঠেছিল তার মুখের মাংসপেশি। বয়স হয়েছে তার, নাকটা সরু, ঠেলে বেরিয়ে এসেছে সামনের দিকে। কপালটা উঁচু, সামনের দিকে টাক পড়ে যাওয়ার কারণে কপালটা অনেকটাই চওড়া। ধোয়াটে রঙের মস্ত একজোড়া গোঁফ, মাথার পেছনে বসানো ছিল অপেরা হ্যাট। খোলা ওভারকোটের মধ্যে দিয়ে চকচক করছিল অ্যাভিনিং ড্রেস শার্টটা ভারী কিন্তু মলিন মুখ অসংখ্য রুক্ষ গভীর রেখায় কলঙ্কিত। এক হাতে একটা লাঠির মতো জিনিস দেখলাম, কিন্তু মেঝের উপর রাখতেই কঠিন ধাতব শব্দ হওয়ায় বুঝলাম আমার ধারণা ঠিক নয়। ওভারকোটের পকেট থেকে বড় আকারের একটা জিনিস বার করে তৎপর হয়ে উঠল সে। কিছুক্ষণ বাদে শুনলাম জোরালোর তীক্ষ্ণ একটা আওয়াজ, যেন ক্লিক শব্দে ঘাটিতে আটকে গেল স্প্রিং বা ওই জাতীয় কিছু। তখনও শেষ হয়নি তার তৎপরতা। হাঁটু গেড়ে বসে এবার সামনের দিকে ঝুঁকে পড়ে দেহের সমস্ত ওজন আর শক্তি দিয়ে চাপ দিতে লাগলো বোধহয় কোনো লিভারের ওপর। ফলে অনেকক্ষণ ধরে জাতা ঘোরার পর ঘর ঘর একটা আওয়াজ শুনলাম। শেষ হলো আবার একটা জোরালো ক্লিক শব্দে। এবার সে শীতে হতেই তার হাতে দেখলাম বন্দুকের মতো একটা জিনিস, বাটটা কিন্তু বিদঘুটে রকমের। ব্রিজের দিকটা খুলে ফেলে কি একটা ঢুকিয়ে খটাস করে বন্ধ করে দিল ব্রিজ ব্লক। তারপর গুড়ি মেরে বসে নলচের প্রান্তটা রাখলো জানলার কিনারায়। লম্বা গোফ ঝুলে পড়ল কুদোর উপর। মাছি বরাবর জলজলের চোখ রেখে টিপ ঠিক করতে লাগলো সে তন্ময় হয়ে। তারপর শুনলাম স্বস্তির ছোট শ্বাস ফেলা শব্দ। বন্দুকের বাটটা সে কাঁধের উপর তুলে নিয়ে লক্ষ্যভেদের জন্য তৈরি হলো। মাছি বরাবর দৃষ্টিরেখার অপর প্রান্তে জল জলে হলদে পটভূমিকায় কালো ছায়ামূর্তি তার নিশানা। চোখ তুলে একবার দেখে নিলাম এই আজব টার্গেটকে। তারপর চোখ নামিয়ে আনতে দেখলাম মুহূর্তের জন্য আড়ষ্ট হয়ে নিতর হয়ে গেল সে। পর মুহূর্তেই ঘোড়ার ওপর শক্ত হয়ে বসল তার আঙুল। অদ্ভুত শনশন শব্দ শুনলাম। বাতাস কেটে কি যেন উড়ে গেল তীর বেগে। সঙ্গে সঙ্গে জানলার কাঁচ ভাঙার মিষ্টি জল তরঙ্গের মতো আওয়াজ। ঠিক সেই মুহূর্তেই বাঘের মতো লাফিয়ে উঠল হোমস। এক লাফে বন্দুকবাজের পিঠে পড়ে চিৎ করে আছড়ে ফেলল মেঝের ওপর। পর মুহূর্তেই ছিটকে গেল লোকটা এবং পলক ফেলার আগেই সারাশির মতো আঙুল দিয়ে আঁকড়ে ধরল হোমসের টুটি। এবার আমি তৎপর হলাম। রিভলভারে বাট দিয়ে মাথায় এক ঘা মারতেই শিথিল হয়ে লুটিয়ে পড়ল সে মেঝের ওপর। ঝাঁপিয়ে পড়ে তাকে চেপে ধরতেই হোমস তীব্র শব্দে হুইসেল বাজিয়ে দিল। ফুটপাতে শুনলাম ধাবমান পায়ের খটাখট শব্দ। পরক্ষণেই ইউনিফর্ম পরা 2 জন কনস্টেবল আর সাদা পোশাক পরা একজন ডিটেকটিভ তীর বেগে সামনের দরজা দিয়ে ঢুকে পড়ল ঘরের মধ্যে। লেস্টের তো? জিজ্ঞেস করলো হোমস। ইয়েস মিস্টার হোমস,
আমি নিজেই এলাম। আপনাকে আবার লন্ডনে দেখে খুব খুশি হলাম স্যার। দুদিক থেকে জওয়ান কনস্টেবল দুজন লোকটাকে চেপে ধরায় আমরা দুজন উঠে দাঁড়ালাম। হাঁপড়ের মতো হাঁপাচ্ছিল সে। হোমস এগিয়ে গিয়ে সার্সিটা টেনে নামিয়ে পর্দা ফেলে দিল। লাস্ট্রেড দুটো মোমবাতি জ্বালিয়ে ফেলল। কনস্টেবল দুজনও তাদের চোরা লণ্ঠনের ঢাকনাটা খুলে ফেলতেই লোকটার দিকে ভালো করে তাকালাম। মুখখানা তার পুরুষের মতোই বটে, চোখে মুখে অফুরন্ত তেজের দীপ্তি, দাঁড়ালো বুদ্ধির প্রখরতা, অথচ কেমন জানি নিষ্ঠুর, নির্মম, শয়তানি মাখানো। দুমড়ে যাওয়া কলারটা ঠিক করতে করতে হোমস বলল, ক্যানেল পুরোনো একটা নাটকে পড়েছিলাম। সব যাত্রা শেষ হয় প্রেমিকদের মিলনে। রাইকেনবার্গ ফলসে পাথরের তাকটায় শুয়ে থাকার সময় আপনার সুনজরে পড়ে অসীম দয়া যে একটু নমুনা পেয়েছিলাম, তা মনে করে আবার আপনার দৃষ্টি আকর্ষণ করাটা খুব সুখময় হবে বলে মনে করিনি। কর্নেল কটমট করে তাকিয়েছিল হোমসের দিকে। উত্তরে দাঁতে দাঁত পিষে শুধু বললেন, ফিচেল শয়তান কোথাকার, আমি তোমাকে ছাড়বো না শার্লক, আমি তোমাকে ছাড়বো না। ও হ্যাঁ, ভালো কথা, এখন আলাপ করানো হয়নি। জেন্টলম্যান, ইনি হলেন কর্নেল সেবাস্টিয়ান মোরান। আর ম্যাজিস্ট্রেটের ইন্ডিয়ান আর্মিতে এর সুনাম আছে এবং আজও পর্যন্ত আমাদের পূর্বাঞ্চলের সাম্রাজ্যে দূরপাল্লার বন্দুকবাজ যত আছেন তাদের মধ্যে সবচেয়ে নাম করা ইনি। আচ্ছা কর্নেল, আপনার বাঘের চুলের চুড়ি আজও পাওয়া যায়নি, তাই না? জ্বলন্ত চোখে এক দৃষ্টে তাকিয়ে রইলেন তিনি হোমসের দিকে। জ্বলন্ত ক্ষুধিত চোখে ভয়ঙ্কর চাহনি আর ঝাঁটার মতো বড় বড় গোফ, সব মিলিয়ে তাকে খাঁচায় বন্দি বাঘের মতোই মনে হচ্ছিল। আমার এই অতি সরল ধোঁকাবাজিতে আপনার মতো একজন বুড়ো শিকারী যে এত সহজে বোকা বনে যাবে তা ভাবতেও আশ্চর্য লাগে। নিদারুণ রাগ চাপা গর্জন করে সামনের দিকে লাফিয়ে পড়ল কর্নেল, কিন্তু কনস্টেবল দুজনে হ্যাচকা টানে আবার যথাস্থানে ফিরে যেতে বাধ্য হলেন। তার চোখ মুখের তখনকার হিংসা বেশিক্ষণ দেখলেও শিউরে উঠতে হয়। আমি স্বীকার করছি, আমাকেও আপনি একটু অবাক করে দিয়েছিলেন। আপনি নিজেই যে খালি বাড়ির এমন পছন্দসই জানলার সামনে বসে তাক করবেন তা আমি ভাবিনি। আমি ভেবেছিলাম রাস্তা থেকে হুকুম দেবেন। তাই লেস্ট্রেড আর সাঙ্গপাঙ্গদের নিয়ে আপনার প্রতীক্ষা করছিল বাইরে। শুধু এইটুকু ছাড়া সবটুকু আমার হিসেব মতোই হয়েছে। লেস্ট্রেডের দিকে একবার ঘুরে দাঁড়ালেন কর্নেল মোরান। মিস্টার হোমস, আর কিছু বলবেন কি? মেঝে থেকে শক্তিশালী এয়ারগানটা তুলে নিয়ে যন্ত্রপাতি পরীক্ষা করতে করতে হোমস বলল, তুলনা হয় না এমন অস্ত্রের। শব্দহীন কিন্তু অসাধারণের ক্ষমতা। বাস্তবেই তারিফ করতে হয় এমন হাতিয়ারের। প্রফেসর মোরিয়াটের অর্ডার অনুযায়ী অন্ধ জার্মান মেকানিক ভন হ্যাডার তৈরি করেছিল এটা। ভন হ্যাডারকে আমি চিনি, বেশ কয়েক বছর ধরে জানতাম এই অস্ত্রের কথা, কিন্তু কোনোদিন নাড়াচাড়া করার সৌভাগ্য হয়নি। লেস্ট্রেড, মন দিয়ে জিনিসটা দেখে রাখো এবং যে বুলেট এর মধ্যে আটে সেগুলোকে তুলতে ভুলো না, এ আমার বিশেষ অনুরোধ। আপনি নিশ্চিন্তে থাকুন মিস্টার হোমস, আর কিছু বলবেন নাকি? শুধু একটি প্রশ্ন, কি চার্জ জানছো কর্নেলের বিরুদ্ধে? কেন? মিস্টার শার্লক হোমসকে খুন করার চেষ্টা? না লেস্ট্রেড, না, একদমই না। যাকে সমস্ত পুলিশ বাহিনী বিধায় খুঁজে বেড়াচ্ছেন ইনি সে কর্নেল সেবাস্টিয়ান মোরান, যিনি গত মাসের 30 তারিখে 427 নম্বর পার্কলেনের উল্টো দিকের বাড়ির দোতলার জানলা দিয়ে এয়ারগান থেকে বুলেট ছুড়ে অনারেবল রোনাল্ড অ্যাডায়ারকে খুন করেছিলেন। লেস্ট্রেড, এই হলো তোমার চার্জ। ওয়াটসন, ভাঙা জানলা ঠান্ডা বাতাস যদি কিছুক্ষণ সহ্য করতে পারো তাহলে সিগারেট টেনে 8 ঘন্টা সময় আমার স্টাডিতে কাটিয়ে দাও। সময়টা বেশ বাজে খরচ হবে না, সে গ্যারান্টি আমি দিচ্ছি। মাইক্রোফট হোমসের তত্ত্বাবধানে আর মিসেস হাডসনের নিয়মিত যত্নে আমাদের পুরনো ঘরগুলিতে দেখলাম কোনো পরিবর্তনই আসেনি। চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন দেখে অবশ্য একটু অস্বস্তি লাগছিল, তবে যে জিনিসটা যেখানে ছিল ঠিক সেখানেই দেখলাম আছে।
কর্নারে আগের মতোই অ্যাসিডের দাগ লাগা দেবদারু কাঠের টেবিলটাকে দেখলাম। সেলফের উপর সারি সারি সাজানো স্ক্র্যাপ বুক এবং রেফারেন্স বুক। বইগুলোর বিকট চেহারা দেখে অবশ্য আমাদের স্বজাতিদের মধ্যে অনেকেই সেগুলো পুড়িয়ে ফেলতে পারলে পরম খুশি হতো। রেখাচিত্র, বেহালার বাক্স, পাইপের জার, এমনকি তামাক ভর্তি পারস্যের চাটিটাও চোখে পড়ল। ঘরের মধ্যে হাজির ছিল দুজন। প্রথমজন মিসেস হাডসন, আর আমরা ঘরে ঢুকতেই চোখে মুখে উপচে পড়া খুশি নিয়ে ফিরে দাঁড়ালেন তিনি। এবং দ্বিতীয়জন হোমসের অদ্ভুত দামিটা। ফুলের টব রাখার সরু লম্বা মতো একটা টেবিলের উপর বসানো ছিল মূর্তিটা। গায়ে এমন কায়দায় হোমসের একটা পুরনো ড্রেসিং গ্রাউন্ড জড়ানো যে রাস্তা থেকে দেখলে ভুল হওয়াই স্বাভাবিক। হোমস বলল, মিসেস হাডসন যেরকম বলেছিলাম ঠিক সেরকমই তো করেছিলেন। প্রতিবারই হাঁটু দিয়ে হেঁটে যাতায়াত করতে হয়েছে আমায়। এক্সেলেন্ট। স্বাভাবিক আপনার সাহায্য না পেলে নিখুঁতভাবে ধোকা দেওয়া যেত না এদের। বুলেটটা কোথায় লেগেছে দেখেছেন কি? হ্যাঁ, আপনার অমন চমৎকার মূর্তিটা কিন্তু নষ্ট হয়ে গেছে। বুলেটটা মাথার ভেতর দিয়ে গিয়ে দেওয়ালে লেগে চাপটা হয়ে পড়ে গিয়েছিল মেঝেতে। এই যে দেখুন। আমার হাতে বুলেটটা তুলে দিয়ে বলল হোমস, বুঝতেই পারছো ওয়াটসন, রিভলভারের নরম বুলেট না হলে এই অবস্থা হয় না। একেই বলে প্রতিভা। কেননা এই জিনিস যে এয়ারগান থেকে ফায়ার করা হয়েছে তা কারোর মাথাতেও আসবে না। আচ্ছা ঠিক আছে মিসেস হাডসন, সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ছিন্ন ভিন্ন ফ্রক কোটটা খুলে ফেলেছিল সে। এবার ডামির উপর থেকে ইঁদুর রঙের ড্রেসিং গ্রাউন্ডটা তুলে নিয়ে গায়ে জড়াতেই আবার ফিরে এলো পুরনো হোমস। মাঝখানে যে সুদীর্ঘ 3টে বছরের ব্যবধান আছে তার মনে রইল না। মূর্তিটার কপাল চুরমার হয়ে গেছিল বুলেটের ঘায়ে। খুঁটিয়ে দেখতে দেখতে হাসি মুখে বলল হোমস, বড় শিকারের স্নায়ু দেখছি এখনো আগের মতোই ধীর স্থির। চোখের ধারও দেখছি একটু কমেনি। বুলেটটা মাথার পেছনে ঠিক মাঝামাঝি জায়গা দিয়ে ঢুকে ব্রেনটাকে একদম লন্ডভন্ড করে দিয়ে বেরিয়ে গেছে। অব্যর্থ বন্দুক চালানোর এর জুড়িদার ইন্ডিয়াতে ছিল না। আমার তো মনে হয় লন্ডনে একে টেক্কা দেওয়ার মতো বন্দুকবাজ খুব অল্প জনে আছে। আচ্ছা, ভদ্রলোকের নাম কি এর আগে কোনোদিন শুনেছিলে? না। জানতাম নাম যশের কি তরুণ পরিণতি। অবশ্য প্রফেসর জেমস মোরিয়ার্টির নামও তুমি আগে কোনোদিন জানতে না, অথচ তাকে শতাব্দীর সূর্য বললে বোধ হয় ভুল কিছু হবে না। সেলফ থেকে জীবন চরিত্র স্ক্যাপ বইটা একটু নামাও না, একটু চোখ বোলানো যাক। সিগার থেকে রাশি রাশি ধোঁয়া ছাড়তে ছাড়তে অলসভাবে চেয়ারে হেলান দিয়ে পাতা উল্টাতে লাগলো হোমস। তারপর বইটা আমার হাতে তুলে দিল। সেবাস্টিয়ান মোরানের সংক্ষিপ্ত জীবন চরিত্র দেখলাম বেশ গুছিয়ে লিখে রেখেছে। মার্জিনে গোটা গোটা অক্ষরে হোমসের হাতের লেখা, লন্ডনের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি। হোমসের হাতে বইটা তুলে দিয়ে বললাম, স্ট্রেঞ্জ। সৈনিক জীবনে লোকটা দেখছি প্রচুর সম্মান পেয়েছিল। একদমই তাই ওয়াটসন। সৈনিক জীবনে অনেক দূর পর্যন্ত তার সুনামের অন্ত ছিল না। হঠাৎ বিগড়ে গেলেন কর্নেল। শুরু হলো তার বিপদে কুপথে যাওয়া। প্রকাশ্যে কেলেঙ্কারি অবশ্য কোনোদিনই হয়নি, কিন্তু পাঁচখান হওয়ারও বাকি থাকেনি। তবে তার পক্ষে ইন্ডিয়াতে বেশি দিন থাকা সম্ভব হলো না। অবসর নিলেন কর্নেল, এলেন লন্ডনে। আস্তে না আস্তে আবার শুরু হলো তার দুর্নাম করানোর পালা। এই সময়ে প্রফেসর মোরিয়ার্টির সুনজরে পড়েন তিনি। মোরিয়ার্টি কিছুদিনের জন্য তার সাঙ্গপাঙ্গদের পান্ডা করে দিয়েছিলেন কর্নেলকে। যাই হোক, কর্নেলকে একটার টাকা পাঠাতেন মোরিয়ার্টি। যেসব উঁচু ধরনের কাজ সাধারণ অপরাধী সমাজে কোনোদিন ভাবতেও সাহস করতো না, এরকম দু একটা কাজেও লাগালেন কর্নেলকে। 1887 সালে লন্ডনে মিসেস স্টুয়ার্টের মৃত্যুর কাহিনী মনে পড়ে তোমার? মোরান যে এর মূলে ছিল সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। অবশ্য প্রমাণ করা যায়নি কিছুই।
কর্নেলকে এমনই চালাকি করে আড়াল করে রাখা হয়েছিল যে মরিয়াটির দল ভেঙে যাওয়ার পরেও কোনো মতে মোরানকে জালে জড়ানো যায়নি। মনে পড়ে তোমাকে তোমার বাড়িতে ঢোকাতে গিয়ে এয়ারগানের ভয়ে কিভাবে জানলার খড়খড়িটা বন্ধ করতে বলেছিলাম? আরে ভাই হ্যাঁ, কাজের চাপে নাওয়া খাওয়া সময় পর্যন্ত পাচ্ছি না। বলছি ওয়াটসন, জানলার খড়খড়িটা নামিয়ে দিলে কি খুব একটা অসুবিধা হবে? তখন তুমি ভেবেছিলে কল্পনার মাত্রা আমার ছাড়িয়ে গেছে, কিন্তু আমি জানতাম এত সাবধান হওয়া অকারণ নয়। কেননা এই অসাধারণ এয়ারগানের অস্তিত্ব আমি তখনই জানতাম, এবং এও জানতাম পৃথিবীর সবচেয়ে সেরা বন্দুকবাজের একজনের হাতে থাকতে পারে হাতিয়ারটা। সুইজারল্যান্ডে মোরিয়াটির সাথে ইনি আমার পেছনে ধাওয়া করেছিলেন। রাইখেনবার্গের পাথরের তাকে শুয়ে থাকার সময় যে ভয়ঙ্কর 5টা মিনিট, এর জন্য ইনিই দায়ী। ফ্রান্সে অজ্ঞাতবাসের সময় মন দিয়ে খবরের কাগজ পড়তাম, কবে আবার তাকে আমার পিছু নেওয়াতে পারবো। তাই অপরাধ সংক্রান্ত খবর নিয়মিত শুধু দেখতাম, জানতাম একদিন না একদিন তাকে আমি বাগে পাবই। আর তারপরে মৃত্যু হলো রোনাল্ড অ্যাডেয়ারের। যে সুযোগের প্রতীক্ষা দীর্ঘদিন ধরে ছিলাম, শেষ পর্যন্ত সেই সুযোগ এলো। এই কাজ যে কর্নেল মোরানের, এই বিষয়ে আমার বিন্দু মাত্র সন্দেহ ছিল না। রোনাল্ডের সাথে তাস খেলার পর ক্লাব থেকে পিছু নিয়েছিলেন বাড়ি পর্যন্ত, তারপর গুলি চালিয়েছিলেন খোলা জানলা দিয়ে। সঙ্গে সঙ্গে ফিরে এলাম লন্ডনে। পাহারাদার আমার নজরে রেখেছেন দেখলাম, বুঝলাম তার মনিবের কাছে যথাসময়ে পৌঁছে যাবে আমার ধূমকেতুর মতো উদয় হওয়ার খবর। রোনাল্ডকে খুন করার সঙ্গে সঙ্গে আমার ফিরে আসার উদ্দেশ্য যে কি, তাও আবিষ্কার করাটা কঠিন হবে না তার পক্ষে। তৎক্ষণাৎ হুঁশিয়ার হয়ে গিয়ে আমাকে পথ থেকে সরানোর জন্য তৎপর হয়ে উঠলেন কর্নেল। সঙ্গে আনবেন তার বহু অপরাধের সঙ্গী রক্তকে হাতিয়ারকে। তার সুবিধার জন্য জানলার চমৎকার ছায়াবাজি দেখিয়ে পুলিশকে সাবধান করে দিলাম। হয়তো তাদের সাহায্য দরকার হতে পারতো আমার। যাই হোক, আমি যেখানে ঘাপটি মেরে কর্নেলের উপর নজর রাখবো ভেবেছিলাম, কর্নেল যে শেষ পর্যন্ত সেখান থেকে আক্রমণ শুরু করবেন তা ভাবিনি। তাহলে ওয়াটসন, আর কিছু বুঝতে বাকি রইল কি? অবভিয়াসলি আছে। অনারেবল রোনাল্ড অ্যাডওয়ারের খুন করার পেছনে কর্নেলের মোটিভ কি থাকতে পারে, সে বিষয়ে তো কিছুই বলো না তুমি। আমার তো মনে হয় সব জটিলতায় সরল হয়ে আসবে আমার অনুমান দিয়ে। সওয়ালের সামনে জানা যায় যে মোরান আর অ্যাডেয়ার দুজনে মিলে প্রচুর টাকা জিতেছিলেন। মোরান যে শেষ পর্যন্ত ল্যাজে খেলতে শুরু করবে, তা মোরান চরিত্র যে জানে সেই বুঝতে পারবে। আমার বিশ্বাস খুনের দিন অ্যাডেয়ার জানতে পারেন যে মোরান তাকে ঠকাচ্ছেন। তখনই হয়তো আড়ালে রেখে কর্নেলকে তিনি ভয় দেখিয়েছিলেন যে ক্লাবের সভ্য তালিকা থেকে নিজের নাম না কাটিয়ে নিলে এবং চিরকালের মতো তাস খেলা বন্ধ করার প্রতিশ্রুতি না দিলে তিনি সবকিছু ফাঁস করে দিতে বাধ্য হবেন। কর্নেলকে শুধু ভয় দেখিয়ে কাজ ছাড়াতে চেয়েছিলেন রোনাল্ড। ক্লাব থেকে বিতাড়িত হওয়া মানে মোরানের নিকেশ হওয়া। কেননা তাস খেলে অসাধু উপায়ে টাকা নিয়ে ইদানিং তার দিন কাটছিল। কাজেই বিনা দ্বিধায় রোনাল্ডকে খুন করলেন তিনি। খুন হওয়ার সময় হিসাব করতে বসেছিলেন রোনাল্ড। অসৎ পার্টনারের সাথে খেলে যে টাকা তিনি জিতেছিলেন তা হজম করার মতো প্রবৃত্তি তার মধ্যে ছিল না। তাই হিসাব করতে বসেছিলেন কাদের কত টাকা ফেরত দিতে হবে। দরজা বন্ধ করেছিলেন তিনি, কেননা মা আর বোনের একসাথে অত নাম আর খুচরো পয়সা দেখলে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে ফ্যাসাদে পড়তে হতো। তাই এত সাবধানতা। কেমন, ঠিক আছে? নিঃসন্দেহে মাই ডিয়ার শার্লক হোমস। মামলা চলার সময় বোঝা যাবে সত্যি কি মিথ্যা। আপাতত আমি স্বাধীন। কর্নেল মোরান আর আসবে না আমার দিবানিত্রীর শান্তি কেড়ে নিতে। ফন হার্টারের বিখ্যাত এয়ারগান শান্তি পাবে স্কটল্যান্ড ইয়ার্ডের মিউজিয়ামে। আর আবার শুরু হবে শার্লক হোমসের পুনর্জীবন। শুরু হবে লন্ডনের জটিল জীবনের বিস্তর সমস্যা সমাধানের তার সর্বশক্তির বিনিয়োগ। শেষ হলো স্যার আর্থার কনান ডয়েলের রচিত ডিটেকটিভ গল্প দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য এমটি হাউস। বিভিন্ন চরিত্রে শার্লক হোমস শুভঙ্কর, ডক্টর ওয়াটসন সাম্য, সাবস্টেন মোরান তমাল, মিস্টার হাডসন প্রিয়াঙ্কা, ইন্সপেক্টর লেস্টার্ড অমিত, প্রফেসর ম্যারিয়ার্টি পিকু। গল্পের সূত্রধার অমিতি অর্ষণ, পোস্টার ডিজাইন, সাউন্ড ডিজাইন এবং সমগ্র পরিচালনায় সাম্য। আজকের মতো গল্পের নোটে গাছটা এখানেই মোড়ল।